morning everyone, welcome to my channel Bio by DS। আজকে তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে স্পটিং। এগুলো হচ্ছে গ্লাস জার স্পেসিমেনে যে আমাদের অ্যানিমাল স্পেসিমেনগুলো থাকে না গ্লাস জারের মধ্যে, অ্যাকচুয়ালি স্পটিংয়ের ক্ষেত্রে এখানে দুটো বলে রাখি, মানে কিছু অ্যানিমাল স্পেসিমেন আছে যেগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক, সেটা হচ্ছে স্লাইডে, আর কিছু মানে স্পেসিমেন থাকে যেগুলো ম্যাক্রোস্কোপিক, যেগুলো খালি চোখেই দেখা যায়, সেগুলোকে গ্লাস জারের মধ্যে রাখা যায়। তো আমার মানে মাইক্রোস্কোপিক যে অ্যানিমাল যেগুলো আছে এবং অ্যানিমাল টিস্যুস যেগুলো আছে তার উপরে আর একটা আলাদা ভিডিও বানানো আছে। আমার এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, যারা দেখোনি তারা দেখে নিতে পারবে। তা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক যে অ্যানিমালগুলো গ্লাস জারের মধ্যে প্রিজার্ভ করা, ফরম্যালিনের মধ্যে, ফরম্যালিন সলিউশনের মধ্যে প্রিজার্ভ করা থাকে, তো সেইগুলোকে দেখাবো। এবং আজকে যেটা প্রথম, এটা হচ্ছে পার্ট ওয়ান। পার্ট ওয়ানে কেন করছি, মানে অনেকখানি বড় হয়ে যাবে না হলে। পার্ট ওয়ানে দেখাবো নন কর্ডেটস যে ফাইলাম, একদম ফাইলাম ধরে ধরে টোটাল প্যারেডটা আমি দেখাবো, একদম পরিফেরা থেকে আরম্ভ করে একাইনোডার্মাটা পর্যন্ত সমস্ত প্রাণীগুলোকে দেখাবো, টোটাল ফাইলামটা, পুরো প্যারেডটা। এখন ব্যাপারটা হচ্ছে দেখো, অনেক প্রাণী আছে, এক একটা ফাইলামের মধ্যে প্রচুর প্রাণী আছে। সব স্কুলে হয়তো, মানে সব স্কুলে অন্যরকম যে কিছু থাকবে না, অন্য কোনো ফাইলামের কোনো অন্য কোনো প্রাণী, তার কোনো গ্যারেন্টি নেই। বা এক একটা ফাইলামের হয়তো অনেক প্রাণী এক একটা স্কুলে দেখাতে পারে বা অ্যানিমাল দেখাতে পারে। কিন্তু একটা জিনিস বলে রাখি, এখানে দুটো প্রবলেম হয়। একটা হচ্ছে এই গ্লাস জার স্পেসিমেনগুলোর অনেক দাম, তো অনেক ক্ষেত্রে ফিনান্সিয়ালি অ্যাফোর্ড করা যায় না। আর একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে কিছু কিছু মানে অ্যানিম্যাল আছে যাদেরকে এরকম বিক্রি করা বা মানে এরকম প্রিজার্ভ করা, মানে সমুদ্র থেকে ধরে আনে, তো অনেক ক্ষেত্রে টাইম টু টাইম কিন্তু ওটাকে ব্যান করে দিয়েছে, ঠিক আছে, গভর্নমেন্ট ব্যান করে দিয়েছে, যার জন্য অনেক সময় সাপ্লাই পাওয়া যায় না। যে কারণে আমার কাছে হয়তো সব অ্যানিমাল নাও থাকতে পারে, তোমাদের স্কুলে হয়তো এর থেকে অন্যরকম কিছু অ্যানিমাল থাকতে পারে, অন্য কোনো ফাইলামের, বা তার থেকে মানে আমার কাছে যেগুলো দেখাচ্ছে তার থেকে বেশিও থাকতে পারে। তো আমার কাছে আজকে যেগুলো আছে, যে ফাইলামের আন্ডারে যে অ্যানিমালসগুলো রয়েছে, আমি চেষ্টা করছি সেইগুলোকে দেখানোর, এবং সেইগুলোর কেন ওই রকম নাম হলো, মানে বিশেষ করে ফাইলামটা, এইটা খুব জরুরি, সেই ফাইলামটার কেন ওরকম নাম হলো সেইটাকে বলবো, এবং তার সঙ্গে যে অ্যানিমালগুলো দেখাবো তার কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে সেইগুলো দেখাবো। দেখো, বইতে অনেক ক্যারেক্টারিস্টিক্স লেখা থাকবে এবং তার যে ছবিটা দেওয়া থাকবে, মানে পিকচারটা দেওয়া থাকবে, তাতে অনেক পয়েন্ট আউট করা থাকবে। অত তো তুমি বাইরে থেকে দেখতেও পাবে না সব সময়তে, আর ভেতরের যে ক্যারেক্টারিস্টিকগুলো থাকে ভেতরেরটা তুমি সবসময় বুঝতেও পারবে না। তো বাইরে থেকে যে কোনো ক্যারেক্টারগুলো একটা অ্যানিম্যালের, সেইগুলোকে দেখলেই বোঝা যাবে যে তুমি স্পট আইডেন্টিফিকেশান করতে পারছো কিনা। শুধু সেইটা দেখেই স্পট আইডেন্টিফিকেশান করতে হবে, ভেতরের জিনিস তুমি দেখতে পারবে না। আমি যদি বলি আমার পকেটে একটা পেন আছে, তুমি কি আমার পকেটটা দেখতে পাচ্ছ আজকে? আমি কি জ্যাকেট পরে আছি? তো সেই রকম ব্যাপার, ভেতরে যদি কিছু স্ট্রাকচার থাকে সেটা তুমি দেখতে পারবে না, তোমাকে বাইরে থেকে যা দেখবে সেইটা দেখেই তোমাকে স্ট্রাকচারটাকে, মানে অ্যানিমালটাকে ডিটেক্ট করতে হবে। এবং দিস ইজ স্পটিং, তোমাকে 1 মিনিট টাইম দেবে, তোমাকে অ্যানিমালটাকে দেখে সঙ্গে সঙ্গে তার দুটো ক্যারেক্টার লিখতে হবে। তো চলো অ্যানিমালগুলো পরপর দেখে নিই। প্রথমে তোমাদের দেখাচ্ছি সাইকন। সাইকন হচ্ছে পরিফেরা পর্বের অন্তর্গত বা ফাইলামের অন্তর্গত একটা প্রাণী। তো এই সাইকন নামটা, মানে পরিফেরা নামটা কেন এসছে চলো সেটা দেখাই। এই সাইকনটা এসছে ফাইলাম পরিফেরার, এটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে এই নামগুলো, ফাইলামের নামগুলো আইদার ল্যাটিন অর গ্রিক এই ওয়ার্ড থেকে এসছে। তা পরিফেরা নামটা হলো কেন না, পরিফেরার দেখো, পরি কথাটা এসছে পোরাস থেকে, তার মানে হচ্ছে পোর, ছিদ্র আছে, আর ফেরা কথাটা এসছে ফেরে থেকে, মানে টু বেয়ার, বহন করে। অর্থাৎ এরা সারা দেহে, এই প্রাণীগুলো সারা দেহে এদের ছিদ্রে ভর্তি, ছিদ্র বহন করে বা পোর বহন করে, সেই জন্য এদের নাম হচ্ছে পরিফেরা। এই সাইকন যেটা আছে তার সায়েন্টিফিক নেম হচ্ছে সাইকন জিলাটিনোজাম। এখানে স্পঞ্জও আছে, আমরা যে স্পঞ্জ এখন ইউজ করি, অবশ্য আমাদের এখন যে স্পঞ্জগুলো ইউজ করি সেইগুলো সব সিনথেটিক স্পঞ্জ, বাট আগেকার যে স্পঞ্জগুলো ছিল বা স্পঞ্জ, সেগুলো কিন্তু সামুদ্রিক প্রাণী। ওকে, তো
মানে এইটা হচ্ছে পরিফেরা পর্বের আন্ডারে প্রাণী। এবার দেখো প্রাণীটাকে দেখাচ্ছি। এইটাতে এর সারা দেহে কিন্তু অসংখ্য ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলোকে বলা হচ্ছে অস্টিয়া, ঠিক আছে। আর এর যে দুটো দেখো আঙুলের মতো মাথা আছে, এই মাথাগুলো আরও স্পষ্ট হয়। আমার কাছে যে স্পেসিমেনটা আছে তার আঙুলের মতো এই দুটো মাথা আছে, এর মাথায় একটা বড় ছিদ্র থাকবে এই দুটোর মাথায়, সেইটাকে বলা হবে অস্কিউলাম। এদের লোকোমোটিভ অর্গান কিছু নেই, সমুদ্রের তলায় একটা জায়গায় এরা লেগে বেড়ে হয়, বড় হয়, আর কোনো বস্তুর সঙ্গে আইদার কোনো পাথর বা কোনো বালির সঙ্গে এরা দৃঢ়ভাবে আটকে থাকে স্ট্রংলি। দেহে কোয়ানোসাইট সেল আছে আর ক্যানাল সিস্টেম আছে, এইটাই হচ্ছে ওর ক্যারেক্টার। কোয়ানোসাইট সেল বা ক্যানাল সিস্টেম এইগুলো তো বোঝা যাবে না, এইগুলো তোমরা ক্যারেক্টার লিখবার সময়তে লিখবে। হলো? তাহলে নেক্সট যে প্রাণীটাকে দেখাচ্ছি এটা হচ্ছে জেলিফিশ। জেলিফিশ হচ্ছে ফাইলাম নিডেরিয়া বা পর্ব নিডেরিয়ার অন্তর্গত প্রাণী, জেলিফিশ। তাহলে এই নিডেরিয়া নামটা হলো কেন, আগে চলো সেটা দেখে নিই। ফাইলাম নিডেরিয়া এটা এসছে আবার দেখো গ্রিক ওয়ার্ড থেকে, আগেরটা এসেছিলো পরিফেরা এসেছিলো ল্যাটিন ওয়ার্ড থেকে, এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড থেকে। নিডেরিয়া নামটা এসছে কেন, নিডেরিয়া, এই যে CNIDA, এইটা এসছে নাইড কথাটা থেকে, KNID। নাইড মানে হচ্ছে নেটল বা দংশক কোষ, অর্থাৎ এদের দেহে কিন্তু এক ধরনের দংশক সেল থাকে, স্ট্রিং সেল, ঠিক আছে, যেটা দিয়ে এরা শিকার করে। আচ্ছা, জেলিফিশের সায়েন্টিফিক নেম হচ্ছে অরেলিয়া অরিটা। এবার চলো জেলিফিশটাকে দেখে নেওয়া যাক। দেখো এইটা হচ্ছে জেলিফিশ, এটা একটু নাড়ালে বুঝতে পারবে এর যে কোর্সিকা বা টেন্ট্যাকলসগুলো এইগুলো দেখো নড়ছে, আর মাথার দিকটা দেখো ছাতার মতো, ঠিক আছে, এই যে ছাতার মতো একটা অংশ, ঠিক আছে, মাথার দিকটা ছাতার মতো থাকে। এই যে কোর্সিকা বা টেন্ট্যাকলসগুলো আছে এতেই কিন্তু এর নিডোব্লাস্ট সেল থাকে, তার মধ্যে নিমাটোসিস থাকে, এক প্রকার অঙ্গাণু থাকে, ঠিক আছে। এই নিডোব্লাস্ট নামক সেলটাই হচ্ছে ওর দংশক কোষ বা নেটল সেল, ঠিক আছে, যেটা দিয়েও শিকার করে। অর্থাৎ পাশ দিয়ে ওর থেকে ছোটো যখন কোনো খাদ্য, কোনো প্রাণী বা কিছু এরম ভেসে যাবে তখন ওকে চাবুকের মতো মারবে, সেটা অজ্ঞান হয়ে গেলে তখন ও তাকে খাবে। এবং এই যে টেন্টাকলসগুলো আছে এখানে বুঝতে পারবে না, তার মাঝে ওর থাকবে একদম মাউথ, একদম মধ্যিখানে থাকবে ওর মাউথ। আর এর দেহে একটাই ক্যাভিটি হয়, সেটাকে বলা হয় সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। তাহলে এই হচ্ছে দেখো জেলিফিশ, ওকে, মাথার দিকটা ছাতার মতো, আর তার তলা থেকে এরম ছাতার যেমন অনেক ঝালর বেরোয় না এখন, মানে সেই ফ্যান্সি ছাতাগুলো, ওইরকম দেখো তলার দিকে এরকম টেন্টাকলসগুলো ঝুলছে, ওকে। এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সি অ্যানিমন বা বাংলায় একে বলে সাগর কুসুম, ঠিক আছে। চলো এ নামটা, মানে এটা তো হচ্ছে অ্যাকচুয়ালি নিডেরিয়া পর্বের অন্তর্গত, এটাও নিডেরিয়া পর্বের অন্তর্গত, কেন সেটা দেখে নিই। সাগর কুসুমের সায়েন্টিফিক নেম নিডেরিয়া অন্তর্গত কেন, আমি তো গ্রিক ওয়ার্ড থেকে এসছে বললাম, নিডল মানে হচ্ছে দংশক কোষ, সেটাও বলে দিয়েছি ওই জেলিফিশ পড়ানোর সময়, দেখানোর সময়। আচ্ছা, সায়েন্টিফিক নেম হচ্ছে সাগর কুসুমের মেট্রিডিয়াম সেনিল, ওকে। এবার সাগর কুসুমটা কী সেটা দেখে নাও, কিরাম দেখতে। তো এইটাকে দেখছো তোমরা, এটা হচ্ছে সাগর কুসুম, কিরাম দেখতে দেখো। এটার একটা সিলিন্ড্রিক্যাল স্টক বা বৃন্তের মতো থাকে, একটা চোঙা টাইপের একটা বৃন্তের মতো থাকে, টপড বাই অ্যান ওরাল ডিস্ক, মানে এই যে জায়গাটা দেখছো তুমি, এই জায়গাটা একটা ওরাল ডিস্ক থাকে, এখানে মধ্যিখানে থাকবে মাউথ, এই জায়গাটার মধ্যিখানটা থাকবে মাউথ, মাউথটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, একদম মধ্যিখানটা খেয়াল করো, এই জায়গাটা একটা মাউথ আছে, আর তাকে ঘিরে দেখো অসংখ্য কুসুমের মতো এইরকম টেন্টাকলস রয়েছে, এবং তাতে কিন্তু নিডোব্লাস্ট সেল থাকবে, ঠিক আছে, নিডোব্লাস্ট সেল বা তাতে নিমাটোসিস থাকবে, ওটাই হচ্ছে স্টিং সেল। আচ্ছা, এর ওই যে মাউথটা দেখালাম, মাউথ থেকে একটাই ক্যাভিটি নেমে গেছে, সেটা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, আর টেন্টাকলসগুলোতে ওগুলো হচ্ছে ভেনামাস, কিন্তু ভেনামাস টেন্টাকলস, অর্থাৎ বিষাক্ত। ওই যেটা আমি বললাম জেলিফিশের মতো এরাও ওইভাবে শিকার করে। একটোডার্ম আর এন্ডোডার্ম আছে, মাঝে আছে মেসোগ্লিয়া, মানে জেলির মতো একটা স্তর এদের, যে ওটা তো বাইরে থেকে বোঝা যাবে না, ভেতরের আর কি, যে একটোডার্ম আর এন্ডোডার্মের মধ্যিখানে মেসোগ্লিয়া আছে, একটা জেলির মতো স্তর। এটাকে সাগর কুসুম নাম দেওয়া হলো কেন,
তার কারণটা হচ্ছে আমাদের ল্যান্ডে এক রকমের ফুল জন্মায়, মানে এক রকমের ফুল হয়, অ্যানিমন গাছের ফুল, ঠিক আছে, তার মতো খানিকটা দেখতে, ওই জন্যে এর নাম হচ্ছে সি অ্যানিমন। এটা নন লোকোমোটিভ, অর্থাৎ গমনে অক্ষম, মানে এক জায়গায় লেগে থাকবে। হারমিট ক্র্যাব, মানে তোমরা ক্লাস 9-এ হয়তো পড়বে সন্ন্যাসী কাঁকড়া বা হারমিট ক্র্যাব, এর সাথে একসঙ্গে সিম্বায়োটিকলি অবস্থান করে। এটাকে প্রোটো কোঅপারেশন, মিউচুয়ালিজম যেটাকে বলা হচ্ছে, প্রোটো কোঅপারেশন মানে ওর ব্যাপারটা, মানে ওই ব্যাপারটাকে, মিউচুয়ালিজমের ব্যাপারটাকে বলে প্রোটো কোঅপারেশন। কেননা কাঁকড়াটা ওর পিঠে চড়ে, কাঁকড়ার পিঠে চড়ে ঘুরে বেড়ায়, নতুন খাবার সন্ধানে যায়, পরিবর্তে কাঁকড়ার শত্রু থেকে আক্রমণ থেকে বাঁচায়। মানে কাঁকড়ার পিঠে চড়লো, এ তো নিজে গমনে অক্ষম বা লোকোমোশন এর হয় না, কিন্তু কাঁকড়ার পিঠে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াবে, নতুন খাবারের সন্ধান, কাঁকড়া যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানেও খাবার পাবে। পরিবর্তে কী করবে, কাঁকড়ার যে শত্রু তাকে, ওর যে টেন্টাকেলস আছে, এখানে তো বিষাক্ত কোষ আছে, তো ভেনামাস স্ট্রিং সেল মতো, তো ওই টেন্টাকেলসগুলোতে, তো সেইটা দিয়ে ওর যে কাঁকড়ার যে শত্রু সেইটাকে ও মারবে এবং কাঁকড়াটাকেও বাঁচাবে। তো এই যে মিউচুয়াল যে ব্যবস্থাটা কাঁকড়ার সঙ্গে ওর, এটাকে বলা হয় প্রোটো কোঅপারেশন। ওকে, এরপরে আসছে যে ফাইলামটা, সেটা হচ্ছে টিনোফোরা। টিনোফোরাটা নামটা এসছে গ্রিক ওয়ার্ড থেকে। ওকে, এবার টিনোফোরা কেন নাম? টিনোফোরার বানানটা খেয়াল করো, CTENOPHORA, কিন্তু এর এইখান থেকে আসছে গ্রিক ওয়ার্ডটা টিনোজ, KTENOS। টিনোজ মানে হচ্ছে কোম্ব, চিরুনি। আর ফেরোজ মানে হচ্ছে ফোরা কথাটা এসছে ফেরোজ থেকে, ফেরোজ মানে হচ্ছে ধারণ করা, টু বিয়ার। এখন এই টিনোফোরা, এদের কি হয়, এদের সারা গায়ে কিছু কোম প্লেট থাকে, চিরুনির মতো প্লেট থাকে, সেই জন্যই এদের নাম হচ্ছে টিনোফোরা। এর আন্ডারে যে প্রাণীগুলো আছে সেগুলো হচ্ছে বেরো বা হর্মিফোরা। বেরো বা হর্মিফোরা না, মানে বেরো আছে, হর্মিফোরা আছে, এরকম। বেরোর সায়েন্টিফিক নেম হচ্ছে বেরো ফর্সকালি, আর হর্মিফোরার সায়েন্টিফিক নেম হচ্ছে হর্মিফোরা প্লিউমোজা। এই দেখো যে স্পেসিমেনটা দেখাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে বেরো। এটা হচ্ছে ফাইলাম টিনোফোরার আন্ডারে একটা প্রাণী। ওকে, এবার স্পেসিমেনটা দেখো। বেরোকে বলা হয় সি মাইটার্স, কমনলি কল্ড অ্যাজ সি মাইটার্স, বা অনেকে একে মাইটার্স জেলিফিশও বলে। পুরো বডিটা হয় পিঙ্ক কালারের, তবে অনেকে এখানটা একটুখানি সাদা মতো লাগছে, তার কারণটা হচ্ছে ফর্ম্যালডিহাইডে এটা প্রিজার্ভ করা, তো আর এটা ডেড, ওই জন্য কালারটা খানিকটা ফেড অফ হয়ে যায়। তো একটা বেলুন বা বটল শেপ স্ট্রাকচার এর এর কিন্তু কোনো টেন্টাকলস বা কোর্সিকা নেই, যদিও এই টিনোফোরার আন্ডারে যে আদার্স প্রাণী আছে, অর্থাৎ হর্মিফোরা বা প্লিউরোব্ল্যাঙ্কিয়া, এদের কিন্তু টেন্টাকলস থাকে, ঠিক আছে, এবং সেই টেন্টাকলসে ল্যাসোকোষ বা কোলোব্লাস্ট কোষ আছে, যার সাহায্যে এরা খাদ্য সংগ্রহ করে। কিন্তু বেরোর কোনো কোর্সিকা বা টেন্টাকলস থাকে না। এর দুটো এন্ড আছে, একটা হচ্ছে অ্যাবোরাল সাইড, এ সাইডটা, এটা ওরাল সাইড, আর এইটা হচ্ছে অ্যাবোরাল সাইড। টিনোফোরার মেন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এর কমপ্লেট। দেখো কমপ্লেটটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, ওরাল থেকে অ্যাবোরাল প্রান্তের দিকে এই দেখো একটা কমপ্লেট আছে, আবার এইখান দিয়ে দেখো একটা কমপ্লেট আছে, দুটো মানে অপোজিট সাইডেও আছে। অ্যাকচুয়ালি এর বডিতে ইকুয়াল ডিস্টেন্সে, সমদূরত্বে 8টা কমপ্লেট থাকবে। এই কমপ্লেটগুলো হচ্ছে এর গমনাঙ্গ বা লোকোমোটিভ অর্গ্যান। এইটা হচ্ছে এর ওরাল দিক, ওরাল পার্ট। এই সাইডে একটা মুখছিদ্র থাকে, আর এই সাইড থেকেই কমপ্লেটগুলো অ্যাবোরাল প্রান্তের দিকে গেছে। এই যে কমপ্লেটগুলো দেখতে পাচ্ছ, ওরাল সাইড থেকে এসে অ্যাবোরাল সাইডে মনে হচ্ছে একটা পয়েন্টে এরা মিট করেছে। আর এই যে অ্যাবোরাল সাইডে এদের থাকে একটা জ্ঞানেন্দ্রিয় বা সেন্স অর্গান, যাকে বলা হয় স্ট্যাটোসিস্ট। এদের সিলোম থাকে না, হার্মাফ্রোডাইট বা উভলিঙ্গ এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়। তো এই হচ্ছে বেরো। এর পুরো স্ট্রাকচারটা তোমরা দেখে নাও, একটু বটল শেপ বা একটা বেলুনের মতো স্ট্রাকচারটা, ঠিক আছে। তো দ্যাট ইজ বেরো।
এবার যে প্রাণীটা দেখাচ্ছি তোমাদের সেটা হচ্ছে টেপওয়ার্ম। এটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস ফাইলামের আন্ডারে একটা প্রাণী। ফিতাকৃমি যেটা প্ল্যাটিহেলমিনথিস পর্বের একটা প্রাণী, প্ল্যাটিহেলমিনথিস, এটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে। নামটা কেন এলাম হলো প্ল্যাটিজ, এখানে দেখো প্ল্যাটি, এটা হচ্ছে প্ল্যাটিজ। প্ল্যাটিজ মানে হচ্ছে ফ্ল্যাট বা চ্যাপ্টা, আর হেলমিন্থ কতটা মানে হচ্ছে ওয়ার্ম। অর্থাৎ এই কৃমিটা, এদের যে এই প্ল্যাটিহেলমিনথিসের আন্ডারে যে কৃমিগুলো থাকে এই ফাইলামে, সেইগুলো কিন্তু পাতার মতো চ্যাপ্টা হয়, একদম ফ্ল্যাট। টিনিয়া সোলিয়ামের সায়েন্টিফিক নেম হচ্ছে টিনিয়া সোলিয়াম। এটা কিন্তু মানুষ এবং শুয়োর এই দুটো হচ্ছে এর হোস্ট, ঠিক আছে? মানে শুয়োরের মাংসও পাওয়া যায়, সেখান থেকে মানুষের দেহে ইনফেক্টেড হয়। এবার চলো প্রাণীটাকে দেখে নেওয়া যাক। এইটা দেখো ফিতাকৃমি, এটা পাতার মতো চ্যাপ্টা স্ট্রাকচার। এবারে খুব ভালো করে খেয়াল করে দেখো, এই যে সরু, তোমাদের এই যে সরু ডগাটা, এইটা তোমাদের মনে হবে যেন ল্যাজ, কিন্তু ল্যাজ নয়, এটিকে হচ্ছে ওর মাথা, এটাকে বলা হয় স্কোলেক্স। একদম মুখটা হয় আলপিনের মাথার মতো, একদম ছোট্ট, একদম আলপিনের ডগার মাথার ডগার মতো। এইটা হচ্ছে স্কোলেক্স, স্কোলেক্স, যেখানটা ওর মুখটা, ওটা দিয়ে ওখানে থাকে ওর রস্টেলাম, ও চোষকটা থাকে ওখানে সাকার, সেটা দিয়ে আটকে থাকে, আমাদের ইন্টেস্টিনেও আটকে থাকবে। সেখান থেকে ও আমরা যা খাবো সেই খাদ্য রসটা, মানে নিউট্রিশনটা ও সাক করবে। তারপরে থাকছে নেক, আর তারপরে হচ্ছে আরম্ভ হচ্ছে স্ট্রবিলা। এই টোটালটা হচ্ছে স্ট্রবিলা। এবার এই স্ট্রবিলাটাকে তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবে। স্ট্রবিলাটাকে ভালো করে খেয়াল করো, এই গাটাকে খেয়াল করো, এখানে দেখছো কাঁটা 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 মতো, কাঁটা কাঁটা অ্যাকচুয়ালি নয়, এটা তো ওরকম করে সাদা চেহারা তো, বা এই সাইডে দেখো কাঁটা 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 মতো মনে হচ্ছে, স্পাইন লাইক স্ট্রাকচার, অ্যাকচুয়ালি স্পাইন নয় এটা। এইগুলো হচ্ছে চ্যাপ্টা চ্যাপ্টা এক একটা ওর খণ্ডক, মানে এক একটা সেগমেন্ট। ওর বডিটা অসংখ্য এরকম সেগমেন্ট থাকে, প্রত্যেকটা সেগমেন্টকে বলা হয় প্রোগ্লটিড। ওর ইম্যাচিওর, ম্যাচিওর এরকম প্রোগ্লটিড থাকে। যত লেজের দিকে যাওয়া যাবে এই দিকটাতে, তত কিন্তু ওর ম্যাচিওর প্রোগ্লটিড থাকবে। এবং প্রোগ্লটিডের মধ্যে ওর মেল এবং ফিমেল জেনিটাল সিস্টেম দুটোই থাকে, অর্থাৎ প্রত্যেকটা প্রোগ্লটিড হচ্ছে ইউনিট। মেল এবং ফিমেল জেনিটাল সিস্টেম একটা প্রোগ্লটিডের মধ্যে থাকার জন্যই ওইখানেই ওর ফার্টিলাইজেশন হচ্ছে, এবং ওই প্রোগ্লটিডের মধ্যেই কিন্তু ওর ডিম বা এগ তৈরি হচ্ছে। এবার কি হয়, আমাদের যে স্টুল তার সাথে ওই কিছু কিছু করে প্রোগ্লটিড কেটে কেটে বেরিয়ে যায়, ঠিক আছে, উইথ এগ। এইভাবেই এরা বংশবিস্তার করে, এবং সেইটা আলটিমেটলি শুয়োরের দিয়ে যায়, কারণ শুয়োর তো মানুষের স্টুল খায়, শুয়োর তো এরকম নোংরা খায়, তো সেখান থেকে শুয়োরের দেহে ইনফেক্ট করে। আবার শুয়োরের মাংস যখন আমরা খাই, শুয়োর থেকে, মানে যারা খায় আর কি, তার থেকে আবার মানুষের দেহের মধ্যে ঢোকে, ঠিক আছে? তো এই যে ফিতাকৃমি, এর তো ত্রিস্তর বিশিষ্ট দেহ, মানে ট্রিপ্লোব্লাস্টিক, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম আছে, এবং এরা হচ্ছে হার্মাফ্রোডাইট, উভলিঙ্গ। স্কোলেক্স তো বললাম, কলার, নেক, যেটা নেক বা কলার এই পজিশানটাতে থাকবে, একদম এই জায়গাটা খেয়াল করো, এইটা হচ্ছে কিন্তু ওর কলার বা নেক, আর একদম এই টিপটায় থাকবে ওর স্কোলেক্স বা মাথা, ঠিক আছে? দেহটা অখণ্ডিত, কিন্তু অসংখ্য এরকম স্ট্রবিলাতে অনেক প্রোগ্লটিড থাকছে, বাইলেটারালি সিমেট্রিক্যাল আছে, আর ওপর নিচে চ্যাপ্টা। এবার বাকি যে ওর ক্যারেক্টার, তোমার ওর যে মানে এক্সক্রিটারি যে অর্গ্যান, সেটা হচ্ছে ফ্লেম কোষ বা তোমার ল্যাডার লাইক স্ট্রাকচারের যে নার্ভাস সিস্টেম, এগুলো তুমি বাইরে থেকে কিছু বুঝতে পারবে না। তো তুমি এইটা হচ্ছে ফিতাকৃমি, টোটালটা দেখে নাও, ওকে? এবারে যে প্রাণীটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাসকারিস, ওকে? তো অ্যাসকারিসের কিন্তু একটা ব্যাপার আছে, এর মেল এবং ফিমেল দুরকম আছে, আমি দেখাচ্ছি সেটা পরে। আগে অ্যাসকারিসটা হচ্ছে অ্যাসকেলমেন্থিস বা নিমাটেলমেন্থিস ফাইলাম বা পর্বের অন্তর্ভুক্ত একটা প্রাণী। সেই নামটা কেন হলো সেটা আগে দেখে নাও। অ্যাসকারিসকে বলা হয়, এটা রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমিও বলা হয়। অ্যাকচুয়ালি বাচ্চারা যখন ওই হামাগুড়ি দিতে শেখে না, ক্রলিং করতে, তখন ওই মুখে হাত দেয়, তো শেখার থেকে তাদের পেটে যে কৃমিটা হয়
অনেক সময় তাদের স্টুলের সঙ্গে বেরিয়ে আসে, সেইটা হচ্ছে এই কৃমিটা। এবার এইটার ফাইলাম হচ্ছে অ্যাস্কেলমিনথিস অর নিমাটহেলমিনথিস, গ্রিক ওয়ার্ড থেকে এসছে। নামটা কেন এরকম? নিমাটোজ, এই যে নিমাট কথাটা, নিমাটোজ কথাটা এসছে, যেটা মানে হচ্ছে থ্রেড, সুতো। আর হেলমিন্থ মানে বললাম কৃমি, অর্থাৎ এর স্ট্রাকচারটা হবে, এখন এই যে আমি দেখাতে যাব তোমাদের মানে অ্যাসকারিসটা, এটা একটু মোটা, কিন্তু এটা অনেক সময় সরু সুতোর মতোও হয়, মানে তার ম্যাচুরিটির ওপর ডিপেন্ড করছে, যত বয়স বাড়বে তত আস্তে আস্তে মোটা হবে। তো ওই জন্য থ্রেড লাইক স্ট্রাকচারের জন্য, গোল থ্রেড লাইক, রাউন্ড থ্রেড লাইক স্ট্রাকচার, সেই জন্যই এটাকে বলা হচ্ছে নিমাটহেলমিনথিস বা অ্যাস্কেলমিনথিস। এর সায়েন্টিফিক নেম হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। এইটার ইনফেকশান হলে যে রোগটা হয় সেটা হচ্ছে অ্যাসকেরিয়াসিস। অ্যাকচুয়ালি এরা ওই আমাদের পেটে মানে ইন্টেস্টিনের মধ্যে থাকে, এবং সেখান থেকে ওরা আবার থাকে একসঙ্গে, মানে মেল ফিমেল সব একসঙ্গে থাকবে, এবং সেখানে ফার্টিলাইজেশন করে ডিম পাড়বে, সেই ডিম আবার আমাদের স্টুলের সঙ্গে বেরোবে, আর আমরা যা খাবো টোটাল নিউট্রিশনটা ও খাবে বসে বসে। যার জন্যে বেশি সংখ্যায় হয়ে গেলে আমাদের তখন ইন্টেস্টিনের মধ্যে দিয়ে খাদ্য চলাচল করতে বাধা সৃষ্টি হয়, পেটে ব্যথা করে। তো এই রোগটার তখন গা গুলোবে, পেটে ব্যথা করবে, ঠিক আছে, খাবারে ইচ্ছে করবে না, অ্যানোরেক্সিয়া এরকম টাইপের, ঠিক আছে। তো এই জন্যে এই রোগটাকে তখন বলা হয় অ্যাসকেরিয়াসিস। অ্যাসকেরিস ইনফেকশনের জন্য এই রোগটা হয়। এবার চলো অ্যাসকারিস প্রাণীটাকে দেখে নেওয়া যাক। অ্যাসকারিসটা কিন্তু এটা তোমার লম্বা অখণ্ডিত দেহ, একদম স্ট্রেট সিলিন্ড্রিক্যাল বডি, একটু বললাম মোটা হয়েছে কারণ এর বয়স বেশি, লং সিলিন্ডার লাইক স্ট্রাকচার, হোয়াইট, একদম সাদা। এর কিন্তু সেক্সুয়াল ডাইমরফিজম আছে, এটা মেল, এইটা ফিমেল। এবার বলবে স্যার কেন মেল বা ফিমেল? ভালো করে ফিমেলের ল্যাজটা খেয়াল করো, মাউথের দিকটাকে খেয়াল করো, দুটোরই কিন্তু মাউথের দিকটা একই রকম সরু, ঠিক আছে, এই মাউথের দিকগুলো একই রকম হবে, কিন্তু এর লেজের দিকটাতেই আছে ব্যাপারটা। ফিমেলের লেজটা খেয়াল করো, একদম স্ট্রেট, ফিমেলের লেজটা এরমভাবে দেখো স্ট্রেট হয়ে গেছে, ঠিক আছে। এবার মেলের লেজটা খেয়াল করো, দেখো কেমন গুটিয়ে আছে, ঠিক আছে, রাউন্ড হয়ে আছে এখানটা। এইটাই হচ্ছে এর ক্যারেক্টার। এইটা দেখলে বুঝতে পারবে এরম যদি গুটিয়ে থাকে তাহলে সেটা মেল, আর যদি টেল এরম স্ট্রেট থাকে তাহলে সেটা হবে ফিমেল। তার কারণ হচ্ছে মেলের যে এই লেজের এই যে গোটানো মতো অংশটা আছে, যদি এখানে একটা দুটো কাঁটার মতো অংশ থাকে, সেটাকে বলা হয় পিনিয়াল সিটা, কপুলেটারি অর্গ্যান বা যৌন সঙ্গমকারী একটা অঙ্গ, ঠিক আছে। যদিও এইখানে সেটা খুব ছোট ছোট্ট ছোট্ট কাঁটার মতো দুটো থাকে, সেটা এখানে বোঝা যাবে না। আচ্ছা, এর বডিটা একটা কিউটিকল দিয়ে ঢাকা থাকে, যার জন্যে কি হয় মানে আমাদের পেটের মধ্যে আটকে থাকে, কিন্তু আমাদের দেখো পেটের মধ্যে তো অনেক রকম এনজাইম আছে, আমরা খাচ্ছি, খাবার হজম করে দিচ্ছে, কিন্তু এর গায়ে ধারে কাছে এনজাইম এসে কোনো কাজ করতে পারবে না। এর শরীরেও তো প্রোটিন আছে, আমরা যে প্রোটিন খাই এনজাইম সেই প্রোটিনকে পুরো পরিপাক করে দেবে, ঠিক আছে, কিন্তু এর ধারে কাছে এনজাইম ঘেঁষতে পারবে না। তার কারণটা হচ্ছে এর গায়ে একটা কিউটিকেলের লেয়ার আছে, তাতে একটা মানে হরহরে মানে একটা সাবস্টেন্স থাকে, যে কারণে মানে টোটাল এনজাইম উইথ ওয়াটার, মানে ওয়াটারের সঙ্গেই তো এনজাইমটা থাকছে এখানে পেটের মধ্যে, সেটাকে রিপেল করছে, অর্থাৎ বিকর্ষণ করে সামনে ছেড়ে দিচ্ছে, মানে পাশে সরিয়ে দিচ্ছে, যার কারণে এ নিজে ইনট্যাক্ট থাকে। আর সামনে তো বললাম মুখ আছে, সেই মুখেতে সাকার বা হুক আছে, আর একদম ল্যাজের একদম এন্ডে থাকবে ক্লোয়াকাল অ্যাপারচার, বা যেখান থেকে ও মানে এক্সক্রিটারি পোরও বলতে পারো, ক্লোয়াকাল অ্যাপারচার বা এক্সক্রিটারি পোর। ওকে, তাহলে আজকে তোমরা দেখলে আমি পরিফেরা থেকে নিমাটহেলমিনথিস পর্যন্ত ডিফারেন্ট ফাইলামগুলোকে দেখালাম। দুটো জিনিস দেখালাম, একটা হচ্ছে ফাইলামগুলো যেগুলো দেখালাম সেগুলোর ফাইলামগুলো গ্রিক বা ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে, কেন এরকম ফাইলামের নাম। আরেকটা যেটা দেখালাম সেগুলো হচ্ছে তার আন্ডারে যে প্রাণীগুলো আছে তার যে ক্যারেক্টারগুলো, সেগুলোকেও ভেঙে বোঝাবার চেষ্টা করলাম, ঠিক আছে। তোমাদের যে ল্যাবরেটরিতে তোমাদের স্কুলে আরও অন্য একই ফাইলামের আন্ডারে অন্য প্রাণীর স্পেসিমেন থাকতেও পারে, তো সেগুলো তোমরা স্কুলে দেখে নেবে। আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোকে দেখালাম। এবারে
পরের দিন এইটা আজকে যেটা করলাম সেটা হচ্ছে পার্ট 1A। তার কারণটা হচ্ছে যে নন কর্ডেক্সের যে 8টা ফাইলাম আছে, এই 8টা ফাইলামে কিন্তু যদি একসঙ্গে করতে যেতাম ভিডিওটা এত লেন্দি হয়ে যেত, তোমাদেরই তখন দেখার ধৈর্য থাকতো না। যার জন্য আজকে আমি পরিফেরা থেকে নিমাটেলমেন্থিস পর্যন্ত করেছি। পরের দিন যেটা আমি আনবো সেটা হচ্ছে পার্ট 1B, আর্থ্রোপোডা থেকে একাইনোডার্মাটা পর্যন্ত। ওকে, তো আজকের ভিডিওটা তোমরা কেমন লাগলো তোমরা কমেন্টে আমাকে লিখে জানিও। আর তোমাদের এই সংক্রান্ত যদি কোনো কোয়ারি থাকে তোমরা আমাকে করতে পারো, আমি তার যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, আর মানে ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা লাইক বাটনটা প্রেস করে দিও। আর তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারো, শুধু বন্ধু না, তোমাদের যদি কোনো ভাই বোন থাকে। কেননা ক্লাসিফিকেশনের যে জায়গাটা আমি তো ডিটেলে বললাম, কেননা 11-12 তোমাদের প্র্যাকটিক্যালে আছে তাই। এছাড়াও 9 থেকেই দেখো তোমাদের ক্লাসিফিকেশন পড়তে হয়েছে। তোমরা হয়তো অনেক প্রাণী দেখোইনি, অনেক জায়গাতে অনেক স্কুলে হয়তো মানে মাধ্যমিক পর্যন্ত স্কুলগুলোতে যেগুলো আছে সেখানে তো ল্যাবরেটরি নেই, সেইখানে কিন্তু ওই প্রাণীগুলোকে দেখার কোনো সুযোগও নেই যেহেতু ল্যাবরেটরি নেই। প্লাস যারা ক্লাস 7-8-এও যারা পড়ে তারাও অনেক সময় বলে স্যার এই প্রাণীটা কখনো দেখিনি, ওই প্রাণীটা কখনো দেখিনি। যেমন কতগুলো স্পেশাল টাইপের প্রাণী দেখালাম আজকে, যেমন দেখালাম বেড়ো। এই প্রাণীটা কিন্তু সচরাচর পাওয়া যায় না, কেননা এর স্পেসিমেনটা জোগাড় করাটা খুব টাফ। এর পরের দিন যেমন একাইনোডার্মাতে থাকবে, একাইনোডার্মাটা যখন দেখাবো তখন থাকবে তারা মাছ বা স্টারফিশ। তো এই সমস্ত প্রাণীগুলো ওরা হয়তো নাম শুনেছে, ওরা দেখেনি। তোমাদের ভাই বোনেরা যারা 7, 8, 9 এতে পড়ে, বিশেষ করে মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত স্কুল আছে, এরকম যদি কোনো স্কুলে তোমাদের ভাই বা বোন বা আত্মীয় স্বজন কেউ পড়ে, তো তারাও দেখলে উপকৃত হবে, তারাও জিনিসটা চাক্ষুষ দেখতে পাবে অ্যাকচুয়ালি জিনিসটা কিরম দেখতে বা কি হয়, কেন তাকে এই ফাইলামের আন্ডারে ফেলা হলো সেটাও তারা বুঝতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই থাক। আমি আবার বলছি, এটা হচ্ছে নন কর্ডেটের যে ভিডিও, নন কর্ডেটের ওপরে স্পটিং, সেটার হচ্ছে পার্ট 1A। পরের দিন যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে পার্ট 1B। ওকে, তাহলে আজকে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই।